আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। আজকে দ্বিতীয় পর্বটি আমরা 33 পৃষ্ঠা থেকে শুরু করব। আমরা বইয়ে চলে যাব এবং আমাদের এখানে কি কি আলোচনা করা আছে সেগুলো আমরা বলবো। তৃতীয় অধ্যায় বলা ছিল যে সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে, অর্থাৎ যারা প্রতিবন্ধী শিশু আছে তাদের সঙ্গে তারা কিভাবে খেলাধুলায় অংশ করতে পারে, কিভাবে খেলতে পারে, সে সকল বিষয় কিন্তু আমাদের এই অধ্যায়ের আলোচনা। এখানে আমরা কিন্তু 32 পৃষ্ঠাে একটা ছক পূরণ করেছিলাম, সবাই মিলে খেলি, সেটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। যারা প্রথম পর্বটা দেখেনি তৃতীয় অধ্যায়, তারা অবশ্যই প্রথম পর্বটা দেখে নেবে। তো দেখো 33 পৃষ্ঠা আমাদের কি আছে। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। 4 জন শিক্ষার্থী, তারা হচ্ছে প্রতিবন্ধী, 2 জন হুইল চেয়ারে বসে আছেন, একজন বিকলাঙ্গ, পায়ে সমস্যা ইত্যাদি, তারা বাস্কেটবল খেলছেন। এখন প্রতিবন্ধীরা বাস্কেটবল তো খেলতে পারে না, কারণ তাদের পায়ে সমস্যা থাকে বিভিন্ন কারণে, কিন্তু প্রতিবন্ধীদেরও হচ্ছে বাস্কেটবল খেলার কিছু নিয়ম আছে, সেই জিনিসগুলাই হচ্ছে আমরা দেখব। খেলাধুলায় সবার অংশগ্রহণের সুযোগ তৈরি করতে শারীরিক ও মানসিকভাবে অসমর্থ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমাদের করণীয় কি হতে পারে দলে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করলাম। শিক্ষক ও অনন্য বন্ধুর মতামত জানলাম। আরও জানলাম প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন খেলার আয়োজনও রয়েছে। খেলাধুলায় প্রতিবন্ধীদের জাতীয় আন্তর্জাতিক সুযোগ অর্জন ও অধিকার ইত্যাদি নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে উপস্থাপন আমরা করলাম। আবার প্রতিবন্ধীদের সঙ্গে অন্যদের সম্মিলিতভাবে দল গঠন করেও বিভিন্ন খেলা হয়, যা ইউনিফাইড স্পেটার্স নামে পরিচিত। সেই সম্পর্কেও কিন্তু আমরা এতক্ষণ জেনে নিলাম। আমাদের এই জানা তথ্যগুলো চলো নিচের প্রতিবন্ধীদের জন্য খেলাধুলার তথ্যের সঙ্গে আমরা মিলিয়ে নিই। প্রতিবন্ধীরা নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণ করলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বা হয়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী খেলার সুযোগ রাখা হয় এবং নিয়ম কানুন শিথিল করা হয়। প্রয়োজনে প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী তাদের উপযোগী বিশেষ খেলার ব্যবস্থা রাখা হচ্ছে। খেলাধুলা ও ব্যায়ামের সময় প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দ্রুত একে অপরের মধ্যে বোঝাপড়া এবং বন্ধুত্বের সৃষ্টি হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দল গঠন করে ইউনিফাইড স্পোর্টার্স নামে বিভিন্ন খেলা হয়। সাধারণ শিক্ষার্থীরা নিজ দলের প্রতিবন্ধী খেলোয়াড়দের পার্টনার হিসেবে খেলায় ও প্রশিক্ষণে সাহায্য করে থাকে। ইউনিফাইড ও পার্টনারকে একই বয়সের এবং একই দক্ষতা সম্পন্ন হতে হয়। খেলাধুলায় সবার সুযোগ অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে প্রতিবন্ধীদের জন্য কিছু খেলা। আচ্ছা, এখন প্রতিবন্ধীদের জন্য কিছু খেলার নাম আমরা জানবো, সুযোগ সুবিধা কি সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই। 5A সাইড ফুটবল। 5A সাইড ফুটবল জিনিসটা কি দেখো, এখানে প্রতিটি দলে 3 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 8 জন খেলোয়াড় থাকে। 3 জন প্রতিবন্ধী ও 2 জন ইউনিফাইড পার্টনার। প্রতিবন্ধী নয় এমন শিক্ষার্থীকে মূলত ইউনিফাইড পার্টনার বলছে। একসঙ্গে খেলে, এটা হচ্ছে 5A সাইড ফুটবল। খেলার সময় 30 মিনিট, মাঝে 5 মিনিট বিরতি থাকে। এরপরে 7A সাইড ফুটবল, এটা কি দেখো, এখানে প্রতিটি দলে 5 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 12 জন খেলোয়াড় থাকে। খেলাটিতে 4 জন প্রতিবন্ধী ও 3 জন ইউনিফাইড পার্টনার থাকে। ইউনিফাইড পার্টনার হচ্ছে প্রতিবন্ধী নয়, অর্থাৎ তারা সাধারণ ব্যক্তি, তারা একসঙ্গে খেলে। খেলার সময় 40 মিনিট, মাঝে 5 মিনিট বিরতি থাকে। এরপর আমরা দেখব আমাদের পরবর্তীতে 5A সাইড বাস্কেটবল। এইটা আবার কি জিনিস দেখো, প্রতিটি দলে 7 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 12 জন খেলোয়াড় থাকবে। খেলায় 3 জন প্রতিবন্ধী, 2 জন ইউনিফাইড পার্টনার একসঙ্গে খেলে। ইউনিফাইড অ্যাথলেটিক্স, এইটা আবার কি জিনিস দেখো, চোখে দেখে না দৃষ্টি প্রতিবন্ধীদের সঙ্গে ইউনিফাইড পার্টনার অর্থাৎ সাধারণ শিক্ষার্থী একসঙ্গে হয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দৌড়ানোর সময় প্রতিবন্ধী ও ইউনিফাইড পার্টনারের হাত বাঁধা থাকে। একজনের ডান হাতের সঙ্গে অপরজনের বাম হাত রাবার দিয়ে বাঁধা থাকে। এই যে দেখো ইউনিফাইড অ্যাথলেটিক্সটা কি, এই যে দেখো একজন অন্ধ অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী একজন ব্যক্তি একজন সাধারণ ব্যক্তির সঙ্গে এরকম হাত বেঁধে খেলবে, সে হচ্ছে দৌড় দিয়ে খেলবে, যেটা হচ্ছে খুবই সুন্দর। চোখে দেখে না দৃষ্টি প্রতিবন্ধীদের সঙ্গে ইউনিফাইড পার্টনার একসঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এটা হচ্ছে ইউনিফাইড অ্যাথলেটিক্স। ঠিক আছে, এই ধরনের খেলা হচ্ছে যারা প্রতিবন্ধী তাদের সঙ্গে মূলত এই ধরনের খেলায় অংশগ্রহণ নেওয়া হয়ে থাকে। পরের পাতা সফট বল থ্রো। সফট বল থ্রো বা নিক্ষেপ,
এটা কি দেখ, খেলা পরিচালনাকারী শুরুতেই শিক্ষার্থীদের বুঝিয়ে দেবেন তারা কয়টি করে বল থ্রো অর্থাৎ বল নিক্ষেপ করতে পারবে। একটা 2 থেকে 3 মিটার লম্বা দাগ বা গোল বৃত্ত তৈরি করতে হবে। দাগের পিছন থেকে অথবা গোল বৃত্তের মাঝখান থেকে প্রত্যেক শিক্ষার্থী বল নিক্ষেপ করবে। আচ্ছা, ফার্স্ট সফট বল থ্রো হচ্ছে একটা দাগ থাকবে বা একটা গোল বৃত্ত থাকবে, সেই গোল বৃত্তের মাঝখানে বা পিছন থেকে দাঁড়িয়ে শিক্ষার্থী সে হচ্ছে বলটা নিক্ষেপ করবে। যে বেশি দূরত্বে বল নিক্ষেপ করবে সে জয়ী, যার বলটা যত দূরে যাবে সে হচ্ছে বিজয়ী। এটা আমি যখন স্কুলে ছিলাম ছোটবেলায়, তখন আমাদের স্কুলে সাংস্কৃতিক যখন অনুষ্ঠান হতো তখন এই খেলাটা থাকতো। যাই হোক, হুইল চেয়ার বাস্কেটবল। এখন হুইল চেয়ার বাস্কেটবলটা কি এটা একটু দেখবো। শারীরিক প্রতিবন্ধী, বিশেষ করে যারা হাঁটতে পারে না এমন প্রতিবন্ধীরা হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে পারে। প্রতিটি দলে অতিরিক্ত 2 জন খেলোয়াড় সহ মোট 7 জন খেলোয়াড় থাকে। খেলার সময় 5 জন করে খেলোয়াড় খেলে। এই যে হুইল চেয়ার, যারা হচ্ছে হাঁটতে পারে না তাদের জন্য এই খেলাটা। পরের পাতায় হকি, ফিল্ড হকি। ফিল্ড হকি জিনিসটা কি? হকি খেলা আমরা সকলেই জানি। এই যে হকি স্টিক থাকবে, সামনে একটি বল থাকবে, নির্দিষ্ট স্থানে গিয়ে বলটি নিক্ষেপ করতে হবে। তো এখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে সাফল্যের জন্য যে কয়েকটি সম্ভাবনাময় খেলা আছে, ফিল্ড হকি তার মধ্যে অন্যতম। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে খেলার কলাকৌশল আয়ত্ত করা যায়। এর পরবর্তীতে আমরা চলে যাব এইখানে আমার কিছু খেলার নিয়ম আছে। হকি স্টাইলের বা হকি খেলাতে কিছু নিয়ম কানুন আছে। যেমন এখানে খেলার স্থান কি হবে, দেখো এখানে খেলার স্থান হচ্ছে সমতল পরিচ্ছন্ন একটি মাঠ থাকবে, অর্থাৎ উঁচু নিচু কোনো মাঠ থাকা যাবে না, মাঠটা একদম সমান হতে হবে এবং পরিচ্ছন্ন মাঠ হতে হবে। খেলার সরঞ্জাম কি 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 দিয়ে খেলবে, আসলে হকি স্টিক থাকবে, হকি বল, হকি স্টিক হচ্ছে লম্বা যে জিনিসটা, এটা হকি বল থাকবে, 2টি গোল পোস্ট নেট সহ থাকবে, ওই পাশে একটা গোল পোস্ট এই পাশে একটা গোল পোস্ট নেট সহ থাকবে। খেলোয়াড়ের সংখ্যা কেমন থাকবে? প্রতিটি দলে 5 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 16 জন খেলোয়াড় থাকে। খেলার সময়কাল 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এখন প্রথম অর্ধে অর্থাৎ প্রথম সময়ে 15 মিনিট খেলার পর 2 মিনিট বিরতি দিয়ে আবার 15 মিনিট খেলা হবে। এরপরে হাফ টাইম খেলার মধ্যে বিরতি 10 মিনিট। দ্বিতীয় অর্ধে 15 মিনিট খেলার পর 2 মিনিট বিরতি দিয়ে আবার 15 মিনিট খেলা হবে। তবে শিক্ষার্থীদের জন্য এই সময় কম হতে পারে, অর্থাৎ যারা শিক্ষার্থী, যারা নতুন নতুন খেলা খেলছে তাদের জন্য এই সময়টা কম হতে পারে। চলো এবারে আমরা নিজেরা কিছু খেলা খুঁজে বের করি, যাতে প্রতিবন্ধীদের সঙ্গে মিলে আমরা সবাই একসঙ্গে খেলায় অংশ নিতে পারি। এই খেলাগুলো খেলতে এর নিয়ম কানুনগুলো কিভাবে কিছুটা শিথিল বা পরিবর্তন করতে পারি, যাতে সবাই মিলে এই খেলাগুলো উপভোগ করতে পারি। এর জন্য দলগত আলোচনার মাধ্যমে আমরা একটি পরিকল্পনা তৈরি করব, যা অনুসরণ করে আমরা এই খেলাগুলো চর্চা করে অভ্যস্ত হয়ে উঠব। আমরা পরের পাতায় যাব। দেখো, প্রতিবন্ধী বান্ধব খেলাধুলা আমাদের পরিকল্পনা। এখন আমরা একটা ছক পূরণ করব। এখানে আমরা 2টা খেলার নাম লিখব, লিখে আমরা লিখব যে আমার দলের খেলার নাম কি, সেটা লেখার পরে কিভাবে খেলবো, নিয়মকানুন কিভাবে শিথিল বা পরিবর্তন করব প্রতিবন্ধীদের জন্য, সেজন্য আমরা ছকটা পূরণ করে একটু দেখি। এই হচ্ছে আমাদের নোট। দেখো, প্রতিবান্ধব খেলাধুলায় আমাদের পরিকল্পনা। খেলা 1 নাম্বার 5A সাইড ফুটবল। কিভাবে খেলবো, নিয়ম কানুন কিভাবে শিথিল বা পরিবর্তন করবে একটু দেখে দিই। 2টি দলে বিভক্ত হয়ে এই খেলা খেলতে হয়, তাই প্রতিটি দলে অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 8 জন খেলোয়াড় রাখবো আমরা। খেলার সময় 3 জন প্রতিবন্ধী থাকবে এবং 2 জন সাধারণ শিক্ষার্থী থাকবে। এই 5 জন করে খেলোয়াড় রাখবো। খেলার সময় 15 মিনিট খেলে 5 মিনিট বিরতি দিব, আবার 15 মিনিট খেলবো। এক্ষেত্রে সর্বোচ্চ গোলদাতা দল বিজয়ী হবে। প্রতিবন্ধী বন্ধুদের কথা মাথায় রেখে খেলার নিয়ম শিথিল করব আমরা। গোল পোস্টের সাইজ ছোট করব, ছোট সাইজের বল নিয়ে খেলবো, প্রয়োজন হলে আরও সময় কম রাখবো। তো প্রতিবন্ধীদের জন্য আমরা চিন্তা করে কি কি সময় করতে পারি? গোল পোস্টের সাইজ ছোট করব, ছোট সাইজের বল দিয়ে খেলবো, প্রয়োজন হলে সময় আরও কম রাখবো। ঠিক এভাবে হচ্ছে আমরা খেলাগুলো খেলে রাখবো। এরপরে যদি আমরা আরেকটা খেলার কথা বলি, যেহেতু আমাদের 2টা ছিল, সেটা হচ্ছে হুইল চেয়ার বাস্কেটবল, তাই না? এটা কিভাবে খেলা যায়? শারীরিক প্রতিবন্ধী, বিশেষ করে যারা হাঁটতে পারে না এমন শিক্ষার্থীদের জন্য এই খেলার আয়োজন আমরা করব। এক্ষেত্রে প্রতিটি দলের 5 জন করে খেলোয়াড় অংশ নিবে এবং 2 জন করে অতিরিক্ত খেলোয়াড় থাকবে। প্রতিবন্ধী বন্ধুদের কথা মাথায় রেখে খেলার নিয়মশীল শীতল করবে। এখানে শীতল হবে, ঠিক আছে, শীতল করব। এক্ষেত্রে বাস্কেট রিংয়ের উচ্চতা এবং মাঠের সাইজ আমরা ছোট রাখতে পারি। প্রতিটি খেলার জন্য একটি করে হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারি। তো আমরা বুঝতে পেরেছি প্রতিবন্ধীদের জন্য আমরা হুইল চেয়ার বাস্কেটবলটা কিভাবে ছোট এবং শীতল রাখতে পারি। চলে যাচ্ছি বইয়ে। আমরা কিন্তু এই ছকটা পূরণ করলাম। দেখি এখানে কি বলেছে। সবাইকে নিয়ে খেলার জন্য আমরা পরিকল্পনা করে ফেললাম।
এবার সবাইকে নিয়ে খেলার পালা। এবার আমরা রতন ও মানিকের সঙ্গে একত্রে খেলতে পারবো, তাই না? মনে আছে রতন এবং মানিকের কথা? ওই যে শুরুর দিন থেকে বলেছিলাম, প্রথম পর্বে দেখবা রতন একজন স্বাভাবিক ব্যক্তি, মানিক হচ্ছে তার ছোট ভাই। হ্যাঁ, যারা আমার প্রথম পর্বটি দেখেনি তারা কিন্তু বুঝবে না, তো প্রথম পর্বটি দেখে আসবে। রতন হচ্ছে একজন ভালো সবল শক্তিশালী ছেলে, আর মানিক হচ্ছে প্রতিবন্ধী, যে ছোট থেকে যার পায়ে সমস্যা ছিল, খেলতে পারে না। তো এখন রতন ও মানিক একসঙ্গে একত্রে খেলতে পারে, তাই না? সকল খেলা খেলতে পারবে। আমাদের পরিবারের কোনো সদস্য বা বন্ধু কিংবা প্রতিবন্ধীদের মধ্যে যদি কেউ প্রতিবন্ধী থাকে, তাদের সঙ্গে আমরা এভাবে সকলে মিলেমিশে সবার আনন্দ আর কষ্টকে ভাগ করে নেব, সবাই সবার বন্ধু হব আর সামনে এগিয়ে যাব। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সারা বছর ধরে চর্চা করব এবং অপর পৃষ্ঠার আমরা সবাই খেলার সাথী ছকে লিখে রাখবো। আমরা সবাই খেলার সাথী, সেটা হচ্ছে আমরা ছকে লিখে রাখবো। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর নিজে থেকে শিক্ষককে সেই জিনিসগুলো আমরা দেখিয়ে নিব। পরের পাতায় যাচ্ছি, দেখো পরের পাতায় কি আছে। পরের পাতায় আমাদের একটি ছক আছে, আমরা ছকটা পূরণ করি। সেটা হচ্ছে আমরা সবাই খেলার সাথী, তাই না? এখানে পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি এটা আমরা দেখব। এরপর আছে কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা আমরা কিভাবে করবো সেটা ফার্স্ট কলামে লিখবো। কাজগুলোর করতে কোনো সমস্যা হয়েছে কি, যদি হয়ে থাকে সে কাজগুলো আমরা কিভাবে মোকাবেলা করেছি সেগুলো দেখব। তারপরে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি, থাকলে তা কি ধরনের সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা নোটে যাই এবং আমরা এটা পূরণ করি। এটা সম্পূর্ণ তোমার কাজ। দেখো, তুমি মনে করো যে পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি। 1, প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী উপযোগী বিশেষ খেলার ব্যবস্থা করেছি। 2, খেলার নিয়ম কানুন শিথিল করেছি, শিথিল মানে নরম করেছি। প্রতিবন্ধী যারা ছিল তাদের জন্য বিশেষ ইকুইপমেন্টের ব্যবস্থা করেছি, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট যেগুলো পাওয়া যায়, যন্ত্রপাতি, সেগুলো ব্যবস্থা করেছি। প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দল গঠন করেছি, অর্থাৎ একত্রিত করে দল গঠন করেছি। এরপরে দেখো আমাদের কি আছে, কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কিভাবে তোমাকে সাহায্য করেছে সেটা লিখো। কাজগুলো করতে বেশ ভালো লেগেছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক মানসিক, এটা মানসিক হবে, মানসিক সুস্বাস্থ্য চর্চায় কাজগুলো ভূমিকা রাখবে বা রেখেছি। পরবর্তী দেখো, কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি, কিভাবে তা মোকাবেলা করেছি। কাজগুলো করতে কিছু সমস্যা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থী কম থাকায় সাধারণ শিক্ষার্থীরা ভূমিকাভিনয় করে তা মোকাবেলা করেছে, অর্থাৎ প্রতিবন্ধী শিক্ষার্থী কম থাকার কারণে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা তাদের মতো ওরকম ভূমিকা পালন করাতে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু পরবর্তীতে সেটা ঠিকঠাকভাবে নিয়েছি। কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি, থাকলে তা কি ধরনের। হ্যাঁ, সহযোগিতার প্রয়োজন আছে। যেসব প্রতিবন্ধী রয়েছে তাদের খেলার সময় বিশেষ ইকুইপমেন্ট দরকার, যা আমাদের প্রয়োজনের তুলনায় কম রয়েছে। অর্থাৎ কি প্রয়োজন, এই যে যা কাজ করেছি এই ইকুইপমেন্টগুলা দরকার, যেগুলো খুব কম আছে, সেই জিনিসগুলো আমাদের বেশি করে দরকার। ওকে, যাবো বইয়ে, পূরণ করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছি এবং ভালো লেগেছে ইনশাআল্লাহ। দেখি পরবর্তী পেজে আমাদের কিছু নেই, আমাদের কিন্তু অধ্যায়টা শেষের দিকে। এখানে দেখো এই যে আছে আমার অগ্রগতি, আমার অর্জন, এইটা কিন্তু আমাদের প্রত্যেক অধ্যায়ের শেষে থাকে, যে তুমি অধ্যায় থেকে তুমি কি শিখলে, শেখার পরে তুমি কি কাজ করলে, করার পরে তুমি নিজে কি মন্তব্য দিলে, তারপর সহপাঠী কি মন্তব্য দিল, তোমার অভিভাবক কি মন্তব্য দিল, তারপরে সবশেষে শিক্ষক কি মন্তব্য দিল। এগুলো কিন্তু তোমাকে নিজে থেকে করতে হবে। তো এই জন্য এই ছকটা আসলে আমরা পূরণ করে দিই না বা দিব না। তো এখন এখানে যে ছকটা আছে, মূল্যায়ন নাম্বার ছক 1, এই ছকে আমার অংশগ্রহণ এবং পাঠ্যপুস্তকে করা কাজ তুমি এগুলো একটা ভাবে লিখবা। তুমি এখানে স্বতঃস্ফূর্ত উদ্যোগ কিভাবে নিয়েছো, শ্রদ্ধাশীল আচরণ করেছো কিনা, তারপরে সহযোগিতামূলক মনোভাব করেছো কিনা, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান তোমার ঠিকঠাক আছে কিনা, এই সকল বিষয় তুমি লিখবে। দেন তোমার নিজের মন্তব্য তুমি লিখবা, সহপাঠীর মন্তব্য আছে, অভিভাবকের মন্তব্য আছে, শিক্ষকের মন্তব্য আছে, এগুলো ধারাবাহিকভাবে তারা তোমাকে লিখে দিবেন। পরের পাতায় আছে মূল্যায়ন ছক 2। এখানে সবার জন্য উপযোগী খেলা নির্বাচনে খেলার জন্য প্রয়োজনীয় সংস্কার করে অংশগ্রহণ করতে কি কি করা প্রয়োজন সেগুলো তুমি একটা একটা করে লিখবা এবং এই জিনিসগুলো পূরণ করবে। আচ্ছা, তো ঠিক এভাবেই কিন্তু আমাদের 40 পৃষ্ঠার মধ্যে আমাদের অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেল। তো শুরু থেকে যদি আমরা একটু সামারি করি যে আসলে আমরা এই অধ্যায়ে কি শিখেছি, সেটা যদি তোমাদেরকে একটু জানাই দিই। দেখো, সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে। এই
অধ্যায়টি, তৃতীয় নাম্বার অধ্যায়টি আমরা কিন্তু দুটি পর্বে শেষ করেছি। প্রথম পর্বে যারা দেখোনি তারা অবশ্যই প্রথম পর্বটা দেখে নিবা, পরবর্তীতে হচ্ছে আমরা কিন্তু এখন তৃতীয় পর্বটা শেষ করলাম। তো যতই আমাদের জীবনে বাধা আসুক না কেন, কষ্ট আসুক না কেন, আমরা যেন সেই বাধা বিপত্তিকে এগিয়ে গিয়ে সামনের দিকে হচ্ছে সমাধান খুঁজে বের করে সামনে যেন খুব সুন্দর একটি জীবন গড়ে তুলতে পারি, আমাদের সেই প্রত্যাশায় করা উচিত। ভালো থেকো। আজকে এই পর্যন্তই আমাদের এই ক্লাসটি। ইনশাআল্লাহ টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে সবসময় থাকবে। নতুন অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে খুব দ্রুত তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।